জাস্ট কয়েকটা দিন হয়েছে, কয়েকদিন বলবো না, কয়েকটা মাস হয়েছে, 2-3 মাস মতো হলো আমি বাড়িতে এই সোলার সিস্টেমটা বসিয়েছি। এটা একটা অফ গ্রিড সোলার সিস্টেম। অফ গ্রিড মানে বলে রাখি একটু যে অন গ্রিডে যেরকম একটা ব্যাপার থাকে যে নেট মিটারের একটা ব্যাপার থাকে যে সোলার থেকে কতটা এক্সপোর্ট হলো কিংবা গ্রিড থেকে কতটা ইম্পোর্ট হলো, তো দুটোকে ক্যালকুলেট করে একটা বিল আসে। তো এটা সেরকম নয়। তো অন গ্রিড বসালে সেখানে সাবসিডির একটা ব্যাপার থাকে। তো এখানে আমি এটা অফ গ্রিড বসিয়েছি। তো অফ গ্রিডে যা খরচ হয়েছে পুরোটাই আমি বিয়ার করেছি। তো অফ গ্রিডে আপাতত অফ গ্রিড আমি রেখেছি। আর এখন আপাতত দুটো প্যানেল আমি বসিয়েছি, পরে আরও বসাবো। আর প্রত্যেকটা প্যানেল দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওয়ারির প্যানেল আছে, 580 ওয়াট করে প্রত্যেকটা আছে। তো প্রত্যেকটা ধরা যেতে পারে 600 ওয়াট করে। 600 মানে 600 600 1200, প্রায় 1 কিলোওয়াট মতো সিস্টেম আপাতত লাগানো হয়েছে। এবারে কি বেনিফিট পাচ্ছি না পাচ্ছি সেটা আমি একটু পরে দেখাবো। আপাতত প্যানেল সম্বন্ধে বলি, প্যানেলটা কিন্তু আছে ওয়ারি প্যানেল। ওয়ারি প্যানেল কিন্তু খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি দুটো কোম্পানি থাকে, ওয়ারি, লুম। তো আমার পার্সোনালি এই দুটো কোম্পানিকেই ভালো লাগে। তার থেকে সব থেকে যদি আমার বেস্ট লাগে বলবো ওয়ারিকে। কারণ ওয়ারির যে কোয়ালিটি কিংবা এটা অনেকটাই পুরনো একটা কোম্পানি, যেটা অনেকটাই বিশ্বস্ত। আর এই প্যানেলটা কিন্তু বাইফেসিয়াল প্যানেল আছে। বাইফেসিয়াল মানে নর্মালি যে সোলার প্যানেলগুলো থাকে সেটা সাধারণত আমরা যে দেখি সামনের দিক দিয়ে মানে ফ্রন্ট সাইড দিয়ে কিন্তু আমাদের চার্জ হয়, কিন্তু বাইফেসিয়ালে কিন্তু সামনের দিক দিয়েও হয়, পেছনের দিক দিয়েও হয়। যেমন আমি বলি, এই পেছনের দিকটা যদি দেখাই, পেছনের দিকটা দেখো, এখানেও কিন্তু সেল তোমরা দেখতে পাচ্ছ, সোলার সেলগুলো দেখতে পাচ্ছ। তো নর্মালি যে সোলারগুলো থাকে যেটা সিঙ্গেল সাইডে থাকে, তাদের পেছনে কিন্তু সাদা রঙের একটা কভার দেওয়া থাকে। তো সেখানে চার্জের কোনো ব্যাপার থাকে না। এটা কিন্তু বাইফেসিয়াল আছে, মানে দুই দিক দিয়েই চার্জ হয়, এটা বলে রাখি। আর সোলারটাকে যদি দেখাই, দেখতে পাচ্ছ ওয়ারির প্যানেল আছে এটা। তো খুবই ভালো কোয়ালিটির সোলার আমি বলবো, কারণ ফ্রেমের যে স্ট্রাকচার, তারপরে ওপরে যে টেম্পার্ড গ্লাস যেটা দেওয়া আছে, কোয়ালিটিটা খুবই ভালো। তারপরে কানেকশান টাইপ বা নর্মালি যে ওয়্যারিং টাইপটা যেটা থাকে ভেতরে সেলগুলো, দেখলে কাছ থেকে দেখলে বোঝা যায় খুবই ভালো। আর প্যানেলগুলোর ওয়েটও অনেকটাই, প্রায় 30-35 কিলো করে তো আছে অ্যাপ্রক্স। আর প্যানেলের স্পেসিফিকেশান যদি আমি বলি, পেছনে এখানে এই যে আপাতত এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ 580 ওয়াট করে দেওয়া আছে। আর ওপেন সার্কিট ভোল্ট যেটা দেওয়া আছে 52 ভোল্ট। মানে নর্মালি যদি আমরা দুটো টার্মিনাল খুলে রাখি প্লাস মাইনাস, তো সেই সময় অ্যাপ্রক্স ভোল্টেজ ওই 52 ভোল্ট মতো আসবে। তারপরে দেওয়া আছে শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট মানে ম্যাক্সিমাম যে কারেন্টটা ও নিতে পারে, যদি আমরা দুটো টার্মিনালকে যদি শর্ট করে দিই, ডিরেক্ট কোনো লোড না দিয়ে যদি শর্ট করে দিই, তো সেই সময় যে কারেন্টটা যাবে সেটা প্রায় 13 অ্যাম্পিয়ার মতো যাবে। তারপরে দেওয়া আছে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ 44 ভোল্ট। মানে এটা ধরে রাখো যে যখন আমরা লোডে বসাবো তখন এই ভোল্টেজটা অ্যাপ্রক্স ওই 44 ভোল্টেজের কাছাকাছি থাকবে। তো এরকম রেঞ্জটা দেওয়া আছে। এটাও যেরকম একই রকমভাবে সিমিলার, এটারও কিন্তু স্পেসিফিকেশান সেম। এবারে দেখাচ্ছি আমি, তারপরে বলি ফ্রেম স্ট্রাকচার যেটা, এই যে ফ্রেম, এই যে ফ্রেমটা, এটা কিন্তু নর্মালি আমি পার্সোনালি আমাদের এখানে যে স্থানীয় যারা মিস্ত্রি আছে তাদেরকে নিয়ে এসে আমি এটা পুরো ঝালাই করে এটা বসিয়েছি সুন্দরভাবে। এর যে বেডটা কিন্তু খুব সুন্দরভাবে এটা ওরা রেডি করে দিয়ে গেছে। দেখতে পাচ্ছ বেডের যে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্লেস হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা খুব সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। তো এটা খুব দরকার আছে, কেন কি, তো এখানে আমি যে ক্লাম বলবো না, এখানে আমি নাট বোল্ট দিয়ে টাইট দিয়েছি এখানে, এই কিংবা এই নিচে যে নাট বোল্ট দিয়ে যে আমি টাইটটা দিয়েছি, তো এর প্লেসমেন্ট যদি না ঠিক থাকে
তাহলে নাট দিয়ে আমি যখন টাইট দেব তখন কিন্তু এই ফ্রেমের ওপরে প্রেশার পড়বে। তো সেটা দেখাটা খুব জরুরি। তো আমি এটা এখন টেম্পোরারি এটা ফ্রেমটা বানিয়ে রেখেছি, যদিও আমি পরে এটা যখন বড় করে করব তো তখন আমি এটাকে আরও ভালো করে করব। আপাতত স্ট্রাকচারটা খুব ভালোভাবে করে দিয়ে গেছে, দেখে মনে হচ্ছে নড়বড়ে, এমনটা নয়। এটা কিন্তু আমাদের যে জিআই যে ওই এল অ্যাঙ্গেলগুলো থাকে, আমি তো মনে করব যে নর্মালি আমাদের যে প্যানেল বসানোর জন্য যে ওরা যে স্ট্রাকচারগুলো প্রোভাইড করে, ওদের যে এলগুলো থাকে, ওদের এলের থেকে এই এলের কিন্তু ক্ষমতা অনেকটাই বেশি হয়। তো ঝালাই করে দিয়েছি, তো সেই কারণে স্ট্রাকচারটা আরও শক্তপোক্ত হয়ে গেছে। পুরোটাই করে দেওয়া আছে, যেমন দেওয়ালে এখানে ফাস্টনার দিয়ে সুন্দরভাবে আটকে দেওয়া হয়েছে, কোনো রকম কোনো গন্ডগোল করবে না। আর নিচটা যদি বলি, নিচে আপাতত আমি ছাদে এখনও পর্যন্ত কিছু ড্রিল করিনি, কারণ এর ওপরে আমাদের ছাদ হবে। তো তখনই আমি পুরো সিস্টেমটাকে পুরো নিয়ে যাব ওখানে, তখনই ভালোভাবে করব। তো আপাতত দেখতে পাচ্ছ এখানে জাস্ট ঢালাইটা জাস্ট এমনি দেওয়া আছে, সিমেন্ট দিয়ে ওটা জাস্ট ঢেলে দেওয়া আছে 4টে স্ট্যান্ডে, কিন্তু মেন এখানে আমাদের ফাস্টনার দিয়ে আটকে দেওয়া আছে। তারপরে এইখানে একটা আছে, ফের এখানে একটা আছে। তো এই করে মোট আমাদের 3টে ফাস্টনার তো আছে। তারপরে এখানেও দেওয়ালে দেওয়া আছে, ওই দেওয়ালে দেওয়া আছে। তো স্ট্রাকচারের কোনো গন্ডগোল হবে না। তো এখানে যেটা বলি, এই যে নাট দিয়ে আমি আটকে দিয়েছি। আর ওয়্যারিংগুলো যাবতীয় আমি মোটামুটি করে নিয়েছি একা। আর এখানে প্যারালাল কানেকশন ইউজ করা হয়েছে, কোনো সিরিজ আমি ইউজ করিনি, কারণ আমার যে সিস্টেম আছে ওটা 12 ভোল্টের সিস্টেম লাগানো আছে। তো দুটো প্যানেল আমি প্যারালালে ইউজ করেছি। প্যারালালে ইউজ করলে কি হবে, ভোল্টেজ যে রেঞ্জ সেটা কিন্তু আমাদের সেম থাকে। ভোল্টেজ রেঞ্জ মানে এই যে 44 ভোল্ট যেটা আমি দেখালাম, লোডে বসালে যে 44 ভোল্ট, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রায় 44 ভোল্টের কাছাকাছি থাকবে। তো ওটা আমাদের ফিক্সড থাকে, কিন্তু এই যে অ্যাম্পিয়ার যেটা 13 অ্যাম্পিয়ারের কাছাকাছি, তো ওই অ্যাম্পিয়ারটা কিন্তু ডাবল হয়ে যাবে, মানে লোড ক্ষমতা বেড়ে যাবে, কিন্তু ভোল্টেজ রেঞ্জটা আমাদের সেম থাকবে। কিন্তু ওটা সিরিজে করে দিলে কি হয়, সিরিজে করে দিলে আমাদের অ্যাম্পিয়ারটা ঠিক থাকে, কিন্তু ভোল্টেজ রেঞ্জটা আমাদের কাছে ডাবল হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যখন বড় সিস্টেম বসানো হয় তখন কিন্তু সিরিজ কানেকশানটাই বেস্ট। কেন কি, সিরিজ কানেকশান করলে আমাদের যে ভোল্টেজ রেঞ্জটা কিন্তু ডাবল হয়ে যায়, কারেন্টটা কিন্তু একই থাকে। তো তাতে করে আমাদের যে তারগুলো ব্যবহার করা হয়, সেই তারগুলো কিন্তু খুব মোটা ব্যবহার করতে হয় না। তারপরে যখন হাই অ্যাম্পিয়ার ফ্লো হবে তখন তারের যে কানেকশানগুলো, সেই কানেকশানগুলো সবসময়ের জন্য চেক করে রাখতে হয়। তারপরে হালকা ফুলকা যাতে না ওখানে ফ্ল্যাশিং হয় সেটাও লক্ষ্য রাখতে হয়, কারণ হাই অ্যাম্পিয়ার যখন তারের মধ্য দিয়ে যাবে সেটা কিন্তু অনেক ডেঞ্জারাস। তো সেই কারণে চেষ্টা রাখা হয় যাতে ভোল্টেজ রেঞ্জটাকে বাড়ানো যায়। তো যখন এভাবে এখন দুটো আছে, পরে যখন এরকম 6টা কিংবা 4টে প্যানেল বসানো হবে তখন কিন্তু সিরিজ করেই করা হবে, সিরিজ প্যারালাল, তো এইভাবেই করা হবে। তো সেটা পরের কথা। তো আপাতত আমি ফ্রেমের স্ট্রাকচারটা দেখালাম, দুটো প্যানেল এইভাবে খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবারে আসি, আমি একটা মিটার দিয়ে এখন দেখাচ্ছি যে এখন বর্তমানে কত লোড আমার চলছে। কারণ এখন আজকের যে ওয়েদার, আজকে সানডে, তো এখন কিন্তু রোদটা আজকের খুবই ভালো দিয়েছে, একদম আকাশ পরিষ্কার। তো সেই কারণে আমি বলতে পারি যে প্যানেলের যে আউটপুট খুবই ভালো পাবো। আর এখন টাইম বাজে 10:30, মানে এখনও ফুল রোদ এখনও আসেনি। তো দেখা যাক কত কি দিচ্ছে, তারপরে আমি কি লোড চলছে আমি সেটা দেখাবো। তো আপাতত আমি এখানে একটা ক্লাম মিটার আমি একটা ইউজ করছি, দেখাচ্ছি ক্লাম মিটারটাকে। তো এখন দেখতে পাচ্ছ, তো এখন আমি ডিসি অ্যাম্পিয়ারটাকে চেক করব। তো আমি এটাকে 0 করে নিলাম। 0 করে নিয়ে আমি যদি জাস্ট যে কোনো একটাতে দিই,
দেখতে পাবো প্রায় 15.5 অ্যাম্পিয়ার মতো এখন কিন্তু যাচ্ছে। তাহলে এই হিসেব মতো 13 অ্যাম্পিয়ার যাওয়া উচিত। 26 না হলেও আমি যদি অ্যাপ্রক্স 10 অ্যাম্পিয়ার করেও যদি ধরি তাহলে 10 মিলে হবে 20 অ্যাম্পিয়ার। তো এখন আমার যাচ্ছে 13 অ্যাম্পিয়ার। তার মানে বুঝতে পারবে, মানে এটুকু বলা যাচ্ছে যে এখনও পর্যন্ত লোড নিতে পারবে, এখনও পর্যন্ত প্যানেল আমাদের লোড নিতে পারবে, 13 অ্যাম্পিয়ার যাচ্ছে। তো এবারে নিচে যাওয়া যাক, সেখানে কি চলছে না চলছে আমি একটু দেখাবো। এখানে যেখানেই চেক করবে একই দেবে অ্যাম্পিয়ার। এই যে দেখতে পাচ্ছ 13.7 13.6 এই অ্যাম্পিয়ার যাচ্ছে এখন। তো এখনও অনেকটাই লোড নিতে পারবে। হ্যাঁ, 13.7 মানে কত ওয়াট জেনারেশন হচ্ছে ধরে রাখো। তো 13 মানে আমি বলতে পারি প্রত্যেকটা, যেহেতু ভোল্টেজ রেঞ্জ আছে 44 কি 43 ভোল্ট, তো 43 ইন্টু আমাদের 13 তো করলে যেটা আসবে ওই ওয়াট এখন আমাদের জেনারেশন হচ্ছে। তো এবারে নিচে যাই, নিচে গিয়ে আমি দেখাবো কি কন্ডিশন। এই যে এখন আমি নিচে এসেছি। এখন আমি যে ব্যাটারিটা এখন আমি ইউজ করছি সেটা হচ্ছে অ্যামারনের ব্যাটারি আছে, অ্যামারনের C20 ব্যাটারি আছে। এটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। তো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি এখন গত রাত্রে আমি প্রায় ডিসচার্জ করে দিয়েছিলাম। তো এখন চার্জ হচ্ছে, এখন ভোল্টেজ লেভেল আছে 13.9। তো এখন চার্জ হচ্ছে, ফুল দমেই চার্জ হচ্ছে। আর এটাই হচ্ছে আমার মেন ইনভার্টার। এটার মডেল হচ্ছে ইউটিএল গামা প্লাস 1650 এই মডেলটা। তো আমি কিছু এর ইনফরমেশান এখানে দিই। যেমন দেখতে পাচ্ছ, এটাই বলি, এখন আমার এই যে এটা চলছে স্মার্ট মোডে চলছে এখন ইনভার্টার। তো ইনভার্টারে কয়েকটা মুড থাকে, তো আমার এখন যেটা চলছে স্মার্ট মোডে চলছে। আর আমি এখন পুরো গ্রিড কিন্তু অফ করে রেখেছি। গ্রিড মানে পুরো কারেন্ট কিন্তু আমি অফ করে রেখেছি। আচ্ছা, সেটা আমি দেখাই আগে কারেন্ট অফ করেছি কি না। দেখো ফ্রেন্ড, এখানে এটা আমার মেন যে ডিবি বক্স, সেখানে দেখতে পাচ্ছ যে মেন ভোল্টেজ এখন আমাদের গ্রিডের ভোল্টেজ আছে 202, কিন্তু অ্যাম্পিয়ার আছে 0 হয়ে আছে, কোনো অ্যাম্পিয়ারই এখন যাচ্ছে না। আর সেটা এই যে এখানেও দেখাচ্ছে সেই ইনফরমেশান। এই যে দেখতে পাচ্ছ যে এখন 202 ভোল্ট আছে, অ্যাম্পিয়ার যাচ্ছে 0.01। আর আমার বাড়ির এই মুহূর্তে যে লোড আছে 8.5 ওয়াট, মানে এটা আমার যে কারেন্টের যে লোড সেই লোডটা 8.5 ওয়াট। তো এটা চলছে মেনলি, এই যন্ত্রটা কিছুটা লোড নিচ্ছে বলে এই ওয়াটটা উঠছে, কিন্তু আমার বাড়িতে কিন্তু কোনো লোডই দেওয়া নেই। ঠিক আছে, পুরো কানেকশান অফ করে রেখেছে, এই কারণে এখানে ইনফরমেশান দেওয়া আছে লো পাওয়ার বলে। তো যাই হোক, এটা আমাদের যে বাড়ির পাওয়ার সেটা দেখতে পাচ্ছ 8 ওয়াট হয়ে আছে, কোনো লোডই দেওয়া নেই। এবারে আসছে এইখানে। তো এখন এই যে এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার, আর সোলার, এখন সোলার থেকে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে 24.6, মানে প্রায় 25 অ্যাম্পিয়ারে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। এবারে তোমাদের প্রশ্ন হবে যে আমার ছাদ থেকে নামছিল 13 অ্যাম্পিয়ার মতো, কিন্তু এখানে ব্যাটারি চার্জ হচ্ছে 24 অ্যাম্পিয়ারে, মানে এটা কিভাবে সম্ভব? দেখো বন্ধুরা, এটা আমি বলি যে এটা সম্ভব, এমপিপিটি টেকনোলজি বলে একটা জিনিস থাকে। এ কী করে, যেহেতু আমার এই সিস্টেমটা 12 ভোল্টের সিস্টেম, তো আর আমার ওদিকে প্যানেল তৈরি করছে 44 ভোল্ট, তো 12 ভোল্ট ব্যাটারিকে যদি 44 ভোল্ট দিয়ে ডাইরেক্ট চার্জ করা হয় তো ব্যাটারি তো কিছু থাকবে না, 12টা বেজে যাবে। তো সেই কারণে এই ইনভার্টার এতটাই স্মার্ট টেকনোলজি এখানে দেওয়া আছে। এ কী করে, 44 ভোল্টকে কমিয়ে 12 ভোল্ট করে দেয়, আর যে ভোল্টেজটা কমিয়ে দিল বাকি যে ভোল্টেজটা থেকে যায় সেটাকে অ্যাম্পিয়ারে ট্রান্সফার করে দেয়। মানে আমি বলি যে সাপোজ প্যানেল থেকে আসছে 44 ভোল্ট, আর এখানে আমার ব্যাটারি ধরো নিচ্ছে 12 ভোল্ট, তো বাকি যে ভোল্টেজটা বেঁচে যাচ্ছে ওই ভোল্টেজটাকে কি করে, কারেন্টে ট্রান্সফার করে দেয়। কারেন্টে ট্রান্সফার করে দিলে আমাদের কি হয়, ব্যাটারিটা অনেক ফাস্ট চার্জিং হয়, কিন্তু ভোল্টেজ লেভেল একই থাকে। এবারে
এটা সম্ভব এমপিপিটি টেকনোলজি হলেই এটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। তো সেই কারণে এখানে আমাদের 24 অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হচ্ছে। আর আর এখানে আমি কিছু ইনফরমেশন আরও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, আমার ইনভার্টার থেকে এখন আউটপুট বেরোচ্ছে 230 ভোল্ট, আর যার ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ। আর এখন ইনভার্টারের লোড দেওয়া আছে 11%, 12% মতো লোড দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে প্যানেল থেকে আমার ভোল্টেজ আসছে 44.3 ভোল্ট, যেটা আমি উপরে দেখিয়েছিলাম। তো সেই 44.4 ভোল্ট কিন্তু প্যানেল থেকে আসছে। আর এই যে দেখো, প্যানেল থেকে অ্যাম্পিয়ার যেটা আসছে 13.6। তার মানে বুঝতে পারছো, ভোল্টেজ আর অ্যাম্পিয়ার প্যানেল থেকে এটা আসছে 13.6, আর প্যানেলের ভোল্টেজ ছিল 44.4। তো সেটা এখান থেকে এটা আমার কত ইউনিট জেনারেশন হয়েছে এই কয়েকদিনে, 157 ইউনিট জেনারেশন করেছে। তো সেটা আলাদা ব্যাপার। তো এরকম কিছু ইনফরমেশান। হ্যাঁ, এখন 14.1 এখন আমার যে ব্যাটারির যে চার্জিং যে লেভেল, সেই চার্জিং লেভেল এখন 14.1। তো এটা প্রায় যাবে আমার 15.5 ভোল্ট পর্যন্ত যাবে, একদম হু হু করে ওটা বাড়াবে, তারপরে আবার ধীরে ধীরে চার্জ করবে। তো এর সিস্টেম আছে কিছু। আর এখন দেখতে পাচ্ছ ব্যাটারিটা চার্জ হচ্ছে 24.7। তাহলে বোঝা গেল যে অ্যাকচুয়ালি এই যে ইনভার্টারটা কী করছে, ভোল্টেজকে কারেন্টে ট্রান্সফার করে বাড়িয়ে দিচ্ছে। কারণ আমরা জানি পাওয়ার হয় ভোল্টেজ আর কারেন্টের গুণফল। তো যেটাকে কোনো একটাকে কমালে কোনো একটা বেড়ে যাবে। কারেন্ট যদি কমে ভোল্টেজ বেড়ে যাবে, ভোল্টেজ যদি কমে কারেন্ট বেড়ে যাবে। কারণ আলটিমেট দুজনের গুণফল কিন্তু সেম থাকবে, মানে পাওয়ার আমাদের সেম থাকে। যেহেতু আমাদের সিস্টেম প্রায় 1 কিলোওয়াটের সিস্টেম, তো 1 কিলোওয়াট যে করে হোক তৈরি হবে, সেটা কারেন্টকে বাড়িয়ে হোক, ভোল্টেজকে কমিয়ে হোক, আর নাহলে উল্টো জিনিসটা। তো এই গেল আমাদের ইনভার্টারের সিস্টেম। হ্যাঁ, আর একটা বলি, ব্যাটারি যে আমার 24 ভোল্টের চার্জ হচ্ছে সেটাও আমি দেখাই। দেখতে পাচ্ছ এখন আমাদের যে মাল্টিমিটার, সেখানে ক্লাব মিটারে দেখতে পাচ্ছ এখন আমি এটাকে 0 করে দিই। তো এটা 0 করে আমি এখন দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ 25.3 অ্যাম্পিয়ারে এখন কিন্তু চার্জ হচ্ছে, 25 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, হু করে চার্জ হচ্ছে। তো বা এটা দিয়ে যদি আমি চেক করি, এইদিকে টার্মিনাল দিয়ে, এখানে দেখো 25.1 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখাই, কি কি লোড চলছে। এখন আমার পুরো সিস্টেম চলছে, কম্পিউটার চলছে, কম্পিউটারের পরে চলছে একটা ফ্যান। এই একটা ফ্যান চলছে, এটা বিএলডিসি ফ্যান আছে। তো এটা প্রায় ফুল স্পিডে 25 থেকে 30 ওয়াট মতো নেয়। তারপর এই একটা ফ্রিজ চলছে। তো এটা একটা ইনভার্টার ফ্রিজ আছে। তো এই পুরো ফ্রিজটা কিন্তু এখন চলছে, চালু কন্ডিশানে আছে এখন। যদি দেখিয়ে দিই, পুরো ফুল চালুতে হয়ে আছে এখন। এই যে আরও একটা ফ্যান চলছে এখানে। এখানে একটা টিভি চলছে আমাদের, পুরো ওই পুরোনো দিনের বড় টিভিটা চলছে, যেটা কিন্তু লোড নিয়ে রাখে, ধরে রাখো 90 থেকে 100 ওয়াট মতো লোড নিয়ে থাকে। তো সেটাও চলছে। প্লাস এখানে আরও একটা বিএলডিসি ফ্যান চলছে। তো এই করে মোট আমি বলতে পারি যে টোটাল ফ্যান চলছে 3টে, একটা টিভি চলছে, কম্পিউটার চলছে, প্লাস আমাদের ফ্রিজও চলছে। তারপরে বাড়ির এই যে পুরো রাউটার কিংবা আরও যে রাউটার, আরও বেশ কিছু জিনিস, ছোটোখাটো জিনিস আছে অনেক, তো সেগুলোও চলছে। আরেকটা জিনিস বলবো, যে এই যে পুরো সিস্টেম কিন্তু আমি ট্র্যাক করতে পারি, কখন কি ইউসেজ কি হচ্ছে, মানে পুরো সিস্টেম কখন কি লোড নিচ্ছে, কি ব্যাপার, পুরো জিনিস কিন্তু আমি চেক করতে পারি। যদিও এটা মানে সিস্টেমের সঙ্গে ছিল না, এটা আমি ওটা নিজে থেকেই ওর মধ্যে যোগ করেছি। তো সেটা আমি একটু যদি দেখাই, তো এখানে এই যে জিনিসটা আমি আগেও দেখিয়েছি, যে এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা এখানে আমি দেখাই।
এই যে দেখতে পাচ্ছ সেই একইভাবে বলবো, এটা সেই 8 ওয়াট মতো লোড নিচ্ছে, আমাদের গ্রিড এখন অফ আছে। তো এটা আমাদের পুরো কারেন্টের সিস্টেম আছে। আর এখানে আমি আমার বাড়ির যে ইউসেজ, মানে মেন যে লাইন, আমাদের যে মেন কারেন্টের লাইন, তো সেখান থেকে কিভাবে আমাদের কতটা কি খরচ হয়েছে সেটা আমি একবার দেখাই, না দেখালে তোমরা বুঝতে পারবে না আমি কবে কি পাওয়ারটা খরচ হয়েছে সেটা আমি দেখাচ্ছি। তো এটা আমি লাস্ট ধরো 7 ডেজ দেখাবো। তো 7 ডেজ নয়, আমি আরও বেশি দেখাই, ঠিক আছে 7 ডেজ থাকলেই হবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড যে লাস্ট 24 ঘন্টারও যদি আমি দেখাই তাহলে আরও বেস্ট বুঝতে পারবে। এই যে দেখো, তো এই যে আমাদের প্রায় সব সময়ের জন্য এই যে টাইমটা দেখতে পাচ্ছ 2/7/26 12:49 টাইমে কত ওয়াট নিয়েছে এই দেখতে পাচ্ছ। 8 ওয়াট লোড ছিল, এই করে মাঝখানে একটু 37 ওয়াট হয়েছে, তারপরে 16 ওয়াট, এই করে এবারে মাঝখানে কিছুটা সময় একটু বেশি ওয়াট গেছে, কারণ পাম্প চলেছিল, তো সেই কারণে এই যেমন 1 কিলোওয়াট মাঝখানে কিছুটা লোড নিয়েছিল, তো সেটা কয়েকটা মুহূর্তের জন্য দেখতে পাচ্ছ 18টা 16 মানে 6টা 16 থেকে প্রায় এই যে 25 পর্যন্ত 5-7 মিনিট মতো এরকম কিছু ব্যাপার ছিল। তো বাকি সব সময় কিন্তু দেখতে পাচ্ছ পুরো টাইম আমাদের পুরো বাড়ির যে মেন লাইন, তো সেটা কিন্তু প্রায় সময় অফ থাকে। এই যে 16 ওয়াট লোডটা দেখছো না, এটা অ্যাকচুয়ালি একটা ডিরেক্ট একটা এলইডি বাল্ব আমাদের কানেক্ট হয়ে আছে, তো সেটার জন্য এটা আসে, প্লাস নিজস্ব যে যন্ত্রের যে একটা খরচ থাকে তার জন্য এটা আসছে। আর মাঝখানে এখানেও কিছু নিয়েছে, এখানে আমাদের বাড়ির টুলু পাম্প একটা চলছিল, তো সেই কারণে এটা আসে। তো চাইলে আমি এই পাম্পটাকেও আমি সোলারে দিতে পারি, কিন্তু দেওয়া নেই, ওয়্যারিংটা সেইভাবে করা নেই এখন, পরে ওটা চেঞ্জ করে দেবো। কিন্তু আলটিমেট যে জিনিসটা আমি দেখাচ্ছি যে প্রায় সারাদিন আমি এই যে 24 ঘন্টা লাস্ট 24 আওয়ার্স আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ লাস্ট 24 আওয়ার্সের আমি এটা দেখাচ্ছি। তো এখানে এই যে ব্যাপারটা, তো প্রায় সারাক্ষণ আমাদের সবসময় লোড অফ থাকে, দিনে হোক রাত্রে হোক হয়ে যায়, আরামসে হয়ে যায়। এবারে যখন খুব খুব মানে প্রয়োজন থাকে তখন আমি একমাত্র গ্রিডটাকে অন করি, মানে মেন লাইনকে অন করি, তখনই ওইটুকু সময় আমাদের কারেন্টে ব্যাকআপে চলে, নাহলে প্রায় সময়ই সোলারেই হয়ে যায়। তো এই হলো 1 কিলোওয়াটের সিস্টেম। তো আমি পরে চিন্তা রেখেছি যে এটাকে পরে 3 কিলোওয়াটে ট্রান্সফার করব, কারণ পুরো সমস্ত বাড়ির যেই বিশেষ করে ইন্ডাকশান ওভেন কিংবা এসিও লাগানোর একটা চিন্তাভাবনা আছে, তো সব কিছুই যাতে চলে তার জন্য আমি লাগাবো পরে। তো আপাতত এটা আছে, এটা তো দেখতে পাচ্ছি খুবই খুবই সাশ্রয় হচ্ছে। আর সবথেকে বড় কথা যে মানে আমরা রিনিউয়েবল এনার্জিটাকে ইউজ করছি, এটাই সবথেকে বড় কথা, যে কিছুটা হলেও আমরা কন্ট্রিবিউট করছি, কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার হাত থেকে কিছুটা হলেও সেভ করছি, তো সেটা খুব ভালো লাগে। তারপরেও তো অনেকটা পয়সা বেঁচে যায় ইলেকট্রিক বিলে। তো এই